আমাদের সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে এই মাসের শুরুর দিক থেকে মাদক এবং অন্যান্য বিষয়ে একটা অভিযান শুরু করবে। আমরা মাদক সহ কিছু অভিযানের খবরাখবর পাচ্ছি এই বিবেচনা থেকে। কিন্তু আমাকে যদি সাধারণভাবে বলেন, এই যে অবৈধ অস্ত্র, তিনি আজ এও বলেছেন যে জমা দিতে বলার পর 10,000-এর মতো লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়নি। হ্যাঁ, কারেক্ট। আমি বলছি যে ওইটা অভিযান শুরু একটা রুটিন প্রক্রিয়ার বাইরে মূল বিষয়টা যে আলোচনা এজেন্ডা, অবৈধ অস্ত্র, জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজির ঘটনা, এইটা তো একটা ভয়াবহ ঘটনা। যদি এইটাকে ন্যূনতম দমনের পর্যায়ে না থাকা যায়, রাষ্ট্রে না ধরা যায়, তাহলে তো আপনি মানে কি বলে যে নর্মাল যতটুকু একটা সোসাইটিকে নর্মালাইজ করে চলা সেটাও রাখা যাবে না। এবং এই কথাটা এখন আরো জরুরিভাবে প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে যে আমরা 2024-এর 5ই আগস্টের পর আমরা জনমনে যে প্রত্যাশা ছিল, কিন্তু তার বাইরে আমরা ভয়াবহ রূপে দেখলাম যে এক ধরনের একটা নৈরাজ্যকর অবস্থা। এবং আপনি ওই সময়ে যদি খেয়াল করেন যেভাবে আমাদের থানা লুট হয়েছে, পুলিশ হত্যাকাণ্ড তো আছেই, এবং অনেকগুলো জেলখানা থেকে অনেকে চলে গেছে, তার মধ্যে জঙ্গিরাও। তো সুতরাং এবং সেই অস্ত্রও কিন্তু উদ্ধার হয় নাই, সেই জঙ্গিও সব ধরা পড়েনি। এটি একটি। আর যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আপনি বললেন যে জমা দিতে বলার পরও 10,000-এর উপরে দেয় নাই উনি বলছেন, এইটা তো আমরা বিভিন্ন সময় শুনেছি। আমার ধারণা যে যদি আপনি পালাক্রমে আরো পূর্বের হিসাব থেকে দেখেন, আপনি দেখবেন যে পরিমাণটা হয়তো নানাভাবে বেড়েছে। এবং অনেক সময় আমরা দেখেছি যে উদ্ধারের সময় সিলেক্টিভ কিছুটা করা হয়, টোটালিতে করা হয় না। সুতরাং এইটা একটা খুব জরুরি দরকার, এই অভিযান শুধু না, এটাকে পরিষ্কারভাবে উদ্ধার করা। আর একই সাথে অবৈধ অস্ত্র উদ্ধারের সাথে জঙ্গি, ওটার বলার অপেক্ষা রাখে না। এবং দেখেন জঙ্গি নিয়ে নতুন নতুন খবর প্রথমে আছে কি নাই, এক একজন এক এক রকম বলে, কিন্তু আমরা ওই আলোচনায় বাদ দিয়েই আমাদের সরকারের পক্ষ থেকে যখন রেল অ্যালার্ট জারি করা হলো, তাহলে তো আর কনফিউশনের কোনো কারণ নাই। এবং এরা তো অন্যতম লক্ষ্য হচ্ছে আমাদের যে গণতন্ত্রের পথে ন্যূনতম যেটা চলছি বা এক ধরনের আইনের শাসন প্রতিষ্ঠার পথে যদি আমরা চলতে চাই, এগুলোকে বাধাগ্রস্ত করা, এটা একটা। এবং এইটা আরো মনে রাখতে হবে যে এই 24-এর গণঅভ্যুত্থানের পরেও আমরা দেখি বাংলাদেশে উগ্র দক্ষিণপন্থার একটা বিশেষ আবির্ভাব ঘটেছে, যেটা হয়তো অনেক তাদের ভাষায় বা অন্য শব্দে কোড আনকোড বোঝার জন্য গুপ্ত ছিল, আরো প্রকাশ্য চলে এসেছে। তা সুতরাং এইগুলো আরো জরুরি, এগুলো একেবারে দমনের দিকে বলেন না। উগ্র দক্ষিণপন্থা মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা শক্তি যারা আছে তাদের খবরাখবর দেখেন। এর বাইরেও অনেক সংগঠন আছে যারা ধর্মের নামে বা অন্যান্য ভাবে যে আমাদের মুক্তিযুদ্ধ সহ এবং গণতন্ত্রের যে চলার পথ, নারী বিদ্বেষী অবস্থান নেয়। এবং আমাদের বিভিন্ন জায়গায় তাদের দেখা যায় যে অস্ত্রের সন্ধান পাওয়া যায়, নানা ধরনের সন্ধান পাওয়া যায়, মানে যারা নর্মাল গণতান্ত্রিক পরিবেশকেই বাধাগ্রস্ত করতে চায়। আপনি সেই জায়গাটাকে দেখলে দেখবেন এইটা একটা দেখছেন। আর একই সাথে এই অনেক সময় এই আলোচনাগুলো একটু ঢাকা পড়ে যায় আমার বিবেচনায়, যখন দেখা যায় নর্মাল সন্ত্রাসের ঘটনাগুলো অনেক বেড়ে যায়। এবং এইটাও কিন্তু আমরা হয়তো মনে করেছিলাম যে একটা নির্বাচিত সরকার আসার পরে পরিস্থিতিটা অনেক ক্ষেত্রে শান্ত হবে, কিন্তু আমরা কিন্তু এই জায়গাগুলো এখনো পর্যন্ত এরকম শান্তের পরিবেশ দেখছি না। এবং এইখানে আপনি নানা ধরনের হত্যাকাণ্ড সহ এলাকায় এই কাজগুলো রয়ে গেছে। আর চাঁদাবাজি তো কি বলবো, এইটা নীরবে নিভৃতে নানা ধরনের ঘটনা ঘটছে। আর আমি একটা কথা এখন না, বহু বছর ধরে বলি, অনেকেই বলেন, সেটা হচ্ছে যে দেখবেন একটা আইনি চাঁদাবাজি আছে। আইনি চাঁদাবাজি এরকম যে একটা পরিবেশ পরিস্থিতি এমন করে তুললো আপনি টাকা দিতে বাধ্য হচ্ছেন। আইনি লুটপাট আছে, পরিস্থিতি এমন করে তুললো যে বা ওই যে কি বলে টেন্ডার বা অমুকের নামে এমন কাজ হলো, আপনি অতিরিক্ত টাকা পয়সা দিয়ে অমুক করে করলেন। তার মানে এইটাকে নানা পদ্ধতিতে চাঁদাবাজির রকম ফের সহ এইটা সমাজে কিন্তু একটা অব্যাহতভাবে রয়ে গেছে, যা আমার বিবেচনায় যে ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার যে যাত্রা আমরা শুরু করছি, এবং আজকে আন্তর্জাতিক অঙ্গন এবং দেশের মধ্যে দ্রব্যমূল্য সহ হাওড়ের সংকট, কৃষি শিল্পের যে সংকট, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মনে আছে আমাদের শিল্প কলকারখানা ধ্বংস হয়ে গেছে, মানুষের মধ্যে একটা অসহিষ্ণুতা বিরাজ করেছে,
মবের কারণে যে মানুষ কোনো নর্মাল পরিস্থিতি নাই, মামলা মোকদ্দমা নানা ধরনের যে সংকট, তার থেকে তো একটু রিলিফ পেয়ে আমরা যে গণতন্ত্রের পথে যে ন্যূনতম হাঁটবো, এই যে সামগ্রিক যে আলোচনাটা আমরা করছি, আসলে এর অবসান ছাড়া কিন্তু আমরা ওই পথে হাঁটতে পারবো না। আর এই অবস্থা চলতে থাকলে সবচেয়ে বেশি সুযোগ নেবে হচ্ছে যারা আমাদের গণতন্ত্রের পথে হাঁটাকে ডিস্টার্ব করতে চায়, দেশি বিদেশি অপশক্তি, তারাই। সুতরাং এই ব্যাপারে আমার কংক্রিট বক্তব্য হচ্ছে যে সরকার যেমন ভূমিকা নেবে, একটা সরকারি দল আছে সমাজে, আমাদের দল সহ অন্যান্যরাও আছে, সরকার যদি একটা বিশেষ ভূমিকা নেয় তাহলে কিন্তু আমরা এটাকে রাজনৈতিকভাবেও এইটা এখানে একটা সরকারের ঘাটতি মধ্যে কি নিয়ে দেখছেন আসতে পারে। ভূমিকা নেওয়ার ক্ষেত্রে? না, আমি একেবারেই ছোট করে বললে দেখেন, আমি ওই সময় বলছিলাম যে উনি কেন দিন তারিখ দিয়ে করতে হবে, আগে থেকেই করা দরকার ছিল। তাহলে এইটা একটা, এখন ঠিক আছে শুরু করছে, আমরা দেখি ঠিক মতো করছে কিনা। আবার দেখলাম দু এক জায়গায় ধরা পড়ার পরে মুসলেখা দিয়ে চলে আসছে, দল নানা পরিচয় দিয়ে। তাহলে এই ঘাটতি যাতে না থাকে দেখতে হবে। কিন্তু আমি জোর যেটা দিতে চাই, প্রথম কথা হচ্ছে যে একটা তো দল আছে, যারা ক্ষমতায় আছে, তারা কি তাকে দলকে এটাকে ওয়ার্ম আপ করেছে যে এই ধরনের একটা অভিযানের দলও পুরোটা সাপোর্ট দিতে হবে? অন্যান্য রাজনৈতিক শক্তি, এখানে সাংবাদিক ভাইরা সহ অন্যান্য শক্তি আছে, তা আমরা এটাকে একটা সংকট মনে করলে তাহলে তো এইটাকে একটা এক ধরনের জাগরণ তৈরি করতে হবে, আলোড়ন তৈরি করতে হবে। যে যেখানে আসো, সন্ত্রাসী, জঙ্গি, চাঁদাবাজ, যার যার চিহ্নিত করব এবং তাদেরকে আইনের মুখোমুখি করব। আমি দেখি এই কাজটা এখনো হচ্ছে না, অতীতেও হয় নাই। আপনি যদি এইটা না করেন তাহলে দেখবেন এটা সামান্য রুটিন ওয়ার্কের মধ্যে থাকবে এবং একসময় আবার এটা আমরা অন্যদিকে চলে যাব, এটা ধামাচাপা পড়ে যাবে।